নমস্কার। সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানে গল্প বলার কথক ঠাকুর অডিও বুক ইউটিউব চ্যানেলে আজ শোনাব রাজশেখর বসু রচিত এক অসাধারণ মজার গল্প, ধুস্তুরি মায়া। উদ্ধব পাল আর তার অন্তরঙ্গ বন্ধু জগবন্ধু গাঙ্গুলির বয়স প্রায় 65। উদ্ধব বেটে মোটা, শ্যামবর্ণ, মাথায় টাক, কাঁচা পাকা ছাঁটা গোঁপ। উডমন্ড স্ট্রিটে এর একটি ইমারতি রঙের বড় দোকান আছে। এখন দুই ছেলে সেটি চালায়। জগবন্ধু লম্বা, রোগা, ফর্সা, গোঁপ দাড়ি নেই। ইনি জামরুলতলা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, এখন অবসর নিয়েছেন। দুই বন্ধু দক্ষিণ কলকাতার আবু হোসেন রোডে কাছাকাছি বাস করেন। ছেলেরা রোজগার করছে, মেয়েরা সুপাত্রে পড়েছে, সেজন্য সংসারের ভাবনা থেকে এরা নিষ্কৃতি পেয়েছেন। দুজনেরই স্বাস্থ্য ভালো, শখও নানা রকম আছে। সুতরাং বুড়ো বয়সে এদের বেশ আনন্দেই থাকবার কথা। রোজ বিকেল বেলা এরা ঠাকুরের লেকে হেঁটে যান এবং জলের ধারে একটি বড় শিমুল গাছের তলায় বসে সন্ধে 7টা-8টা পর্যন্ত গল্প করেন, তারপর বাড়ি ফেরেন। দুজনেই সেকেলে লোক, সিগারেট, চুরুট, পাইপ পছন্দ করেন না। প্রত্যেকে ঝুলিতে একটা হুঁকো আর তামাক টিকে সাজানো দুটি কলকে নিয়ে যান এবং গল্প করতে করতে মুহুর্মুহু ধূমপান করেন। বৈশাখ মাস, সন্ধে 7টাতেও একটু আলো আছে। জগবন্ধু নিজের হুঁকো থেকে কলকেটি তুলে উদ্ধবের হাতে দিয়ে বললেন, আজ তোমার দাঁতের খবর কি? উদ্ধব উত্তর দিলেন, তোমার সেই মাজনে কোনো উপকার হলো না। পড়ে না গেলে কনকনানি যাবে না। তুমি খাসা আছো, দুপাটি বাঁধিয়ে মুড়ি, কড়াই ভাজা, নারকোল, গলদা চিংড়ি সবই চিবিয়ে খাচ্ছ। আমার তো পান শুদ্ধ ছাড়তে হয়েছে। ছেঁচে খাও না কেন? আরে ছ্যা, তাতে সবাই ভাববে একেবারে থুরথুরে বুড়ো হয়ে গেছি। তার চাইতে না খাওয়া ভালো। বুড়ো হওয়ার অশেষ দোষ। শুধু দোষ দেখছো কেন? ভালোর দিকটাও দেখো। খাটতে হচ্ছে না, ছেলেরা সব করে দিচ্ছে, সবাই খাতির করে, কোথাও গেলে সব চাইতে আরামের চেয়ারটিতে বসতে দেয়, পাড়ায় সভা হলে তোমাকেই সভাপতি করে। গুরুজন নেই, ভূমিষ্ঠ হয়ে প্রণামও করতে হয় না, অন্য লোকেই প্রণাম করে। থামলে কেন? বলে যাও না। মেয়েরা সব দাদু, জ্যাঠা, মেশো বলে, বুড়োদের দিকে আর চোখে তাকায়ও না। আমরা যেন ইট, পাথর, গরু, ছাগল। তাতে তোমার ক্ষতিটা কি? ক্ষতি নয়, আমাদের পুরুষ মানুষ বলেই গণ্য করে না। দেখো যোগু, জীবনটা বৃথাই কাটল। বৃথা কেন? তোমার কিসের অভাব? উপযুক্ত দুই ছেলে রয়েছে, গিন্নি রয়েছেন, ব্যবসায় দেদার টাকা আসছে, শরীর ভালোই আছে। তোমারও দাঁত নড়া ধর্তব্যের মধ্যেই নয়। বাত, ডায়াবেটিস, ব্লাড প্রেশার কিছুই নেই। এই বয়সেও নিমন্ত্রণে গিয়ে দুদিস্তে লুচি আর দেদার মাছ, মাংস, দই, মিষ্টান্ন খেতে পারো। আমি অবশ্য তোমার মতন মজবুত নই, বড় লোকও নই, কিন্তু দুঃখ করবারও কিছু নেই। কজন বুড়ো আমাদের মতো ভাগ্যবান? উদ্ধব পাল হুঁকোয় একটি দীর্ঘ টান দিয়ে কলকেটি বন্ধুর হাতে দিলেন, তারপর বললেন, দেখো যোগু, যখন বয়স ছিল তখন কোনো ফুর্তি করতে পাইনি। কর্তার হুকুমে স্কুলের পড়া শেষ না করেই দোকানে ঢুকেছি। ব্যবসা আর রোজগার ছাড়া আর কিছুতে মন দেবার অবকাশও ছিল না। জগবন্ধু গাঙ্গুলি বললেন, এখন তো দেদার অবকাশ, যত খুশি আনন্দ করো না। চেষ্টা করেছি, কিন্তু এই বয়সে তা হবার নয়। ছোড়াদের দেখে বাইসাইকেল চড়ে সনসনিয়ে ছুটতে আর মোটর চালাতে ইচ্ছে করে, কিন্তু শক্তি নেই। আজকাল এং ব্যাং চ্যাং সবাই বিলেত ব্রহ্মাণ্ড ঘুরে ঘুরে আসছে। আমারও ইচ্ছে হয়, কিন্তু ইংরেজি বলতে পারি না। হ্যাট, কোট, পাজামা আজকাল পরতে পারি না। কাঁটা চামচ দিয়ে খেলে পেট ভরে না।
কাজেই যাবার জো নেই। আবার সেকেলে ফুর্তিও সয় না। বছর চারেক আগে কাশিতে এক সাধু বাবার প্রসাদী বড় তামাকের ছিলিমে একটি টান মেরেছিলুম। তারপর ঘন্টা দুই ত্রিভুবন অন্ধকার। সেদিন আমার বেয়াই জগন্নাথ দত্তর বাগানে গিয়ে উপরোধে পড়ে 4 গ্লাস খেয়েছিলুম। ওই রামপঞ্চ না কি বলে, খেয়ে যাই আর কি, কেবল হেঁচকি আর হেঁচকি, তারপর বমি। ফুর্তিরও সাধনা দরকার, জোয়ান বয়স থেকে অভ্যেস করতে হয়। এখন আর ওসব করতে যেও না। তারপর এই সেদিন তোমার সঙ্গে স্বপনপুরী সিনেমায় লুটে নিল মন দেখেছিল। দেখা ইস্তক মনটা খিঁচড়ে আছে। জীবনের যা সবচাইতে বড় সুখ, প্রেম, তাই আমার ভোগ হলো না। অবাক করলে তুমি। বাড়িতে সতীলক্ষ্মী গৃহিণী আছেন, তবু বলছো প্রেম হয়নি। শাস্ত্রে বলে জীর্ণম অন্নং প্রশংসন্তি ভার্যাঞ্চ গত যৌবনাম, অর্থাৎ ভাত হজম হলে আর স্ত্রী বৃদ্ধা হলেই লোকে প্রশংসা করে। এখন না হয় দুজনে বুড়ো হয়েছ, কিন্তু প্রথম বয়সে প্রেম হয়নি, এ কি রকম কথা? আমার বয়স যখন 12, তখনই বাবা 7 বছরের পুত্রবধূ ঘরে আনলেন। খিদে না হতেই যদি খাবার জোটে, তবে ভোজনের সুখ হবে কেমন করে? তাছাড়া গিন্নির মেজাজটি চিরকালই রুক্ষ। প্রেম করবার মানুষ তিনি নন। আর চেহারাটি তো তোমার দেখাই আছে। তবে হক কথা বলবো, মাগি রাধে যেন অমৃত। কিরকম হলে তুমি খুশি হতে বলো তো? যা হবার নয় তা বলে আর লাভ কি? তবু মনের কথা বলছি, শোনো। হুইল দেওয়া ছিপে যেমন করে রুই কাতলা ধরা হয়, সেই রকম আর কি। ফাতনা নড়ে উঠল, টোপ গিলেই চোঁ করে সরে গেল। তারপর টান মেরে কাছে আনলুম, আবার সুতো ছাড়লুম। এইরকম খেলিয়ে খেলিয়ে বউ ঘরে তুলতে পারলেই জীবনটা সার্থক হতো। ও, তুমি নটবর নাগর হয়ে প্রেমের মৃগয়া করতে চাও? এ বয়সে ওসব চিন্তা ভালো নয়। পত্নী যেভাবেই ঘরে আসুন, কচি বেলায় বা ধেড়ে বয়সে, প্রেমের আগে বা পরে, তিনি চিরকালই মার্গিতব্যা, অর্থাৎ খোঁজবার আর চাইবার জিনিস। কি বললে? মার্গিতব্যা? তা থেকেই বুঝি মাগি হয়েছে? তা জানি না, সুনীতি চাটুর্য মশাই বলতে পারেন। উদ্ধব পাল একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভড়াক ভড়াক করে তামাক টানতে লাগলেন। যে শিমুল গাছের তলায় এরা বসেছিলেন, তার উপরে একটি পাখি হঠাৎ ডেকে উঠল, ওঠো 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 ওঠো। আর একটা পাখি সাড়া দিলে, উঠি 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 উঠি। উদ্ধব বললেন, কি পাখি? বেশ মজার ডাক তো। প্রথম পাখিটা মোটা সুরে আবার ডাকলো, ব্যাং ব্যাং গমি গমি গমি। অন্য পাখিটা মিহি সুরে উত্তর দিলে, ব্যাং ব্যাং গমা গমা গমা। জগবন্ধু রোমাঞ্চিত হয়ে চুপি চুপি বললেন, কি আশ্চর্য ব্যাপার। উদ্ধব বললেন, বেঙ্গমা বেঙ্গমি নয় তো? চুপ চুপ, শুনে যাও কি বলছে। ব্যঙ্গমা বেঙ্গমির আলাপ শুরু হলো। কলকাতার টেলিফোনের মতো অস্পষ্ট আওয়াজ, কিন্তু বোঝা যায়। নিচে কারা রয়েছে রে ব্যঙ্গমি? দুটো বুড়ো। কি করছে ওরা? তামাক খাচ্ছে আর বক বক করছে। ও, তাই নাকে দুর্গন্ধ লাগছে আর কাশি আসছে। কি বলছে ওরা? একটা বুড়ো বলছে তার জীবনই বৃথা, প্রেম করবার সুবিধে পায়নি। আর একটা বুড়ো তাকে বোঝাচ্ছে, বুড়ো বয়সের ধেরে রোগে ধরেছে। এই বলে ব্যঙ্গমা তার সায়ংকালীন কোষ্ঠ শুদ্ধি করলে। উদ্ধব আর জগবন্ধু রুমাল দিয়ে মাথা মুছে একটু সরে বসলেন। ব্যঙ্গমী বললে, তোমার তো নানা রকম বিদ্যে আছে, একটা উপায় বাতলে দাও না।
আহা, বুড়ো বেচারার মনে বড় দুঃখ। যাতে তার শখ মেটে তার ব্যবস্থা করো। ব্যঙ্গমা বললে, জোয়ান হবার শখ থাকে তো তার প্রক্রিয়া বাতলাতে পারি, কিন্তু ওদের সাহস হবে কি? বোধহয় পেরে উঠবে না। পারুক না পারুক, তুমি বলো না। উদ্ধব ফিস ফিস করে বললেন, নোট করে নাও হে, নোট করে নাও। জগবন্ধু তার নোটবুকে লিখতে লাগলেন। ব্যঙ্গমা বললে, ধুস্তুরি ছোলা, এক একটি ছোলা খেলে 10-10 বছর বয়স কমে যায়। সে আবার কি জিনিস? কোথায় পাওয়া যায়? তৈরি করতে হয়। ওই বেড়ার দক্ষিণ দিকে নীল ধুতুরোর ঝোপ আছে, তাতে বড় বড় ফল ধরেছে। কৃষ্ণপক্ষ পঞ্চমীর সন্ধ্যায় ধুতুরো ফল চিরে তার ভেতরে ছোলা গুঁজে দিতে হবে। একটি ফলে একটি ছোলা। একাদশীর মধ্যে সেই ছোলা রস টেনে নিয়ে ফুলে উঠবে, তখন বার করে নেবে। তারপর অমাবস্যা সন্ধ্যায় গঙ্গার ঘাটে ছোলা চিবিয়ে খেয়ে সংকল্প করবে। মনে থাকে যেন, একটি ছোলায় 10 বছর বয়স কমবে, 5টিতে 50 বছর। যদি 10-20টা খায়, তবে পূর্বজন্মে ফিরে যাবে। তারপর শোনো, সংকল্পের পর এই মন্ত্রটি বলে গঙ্গায় একটি ডুব দেবে। বম মহাদেব ধুস্তুর স্বামী, দস্তুর মতো প্রস্তুত আমি। ডুব দেবা মাত্র বয়স কমে যাবে। আচ্ছা, যদি ফের আগের বয়সে ফিরে আসতে চায়? খুব সোজা। পূর্ণিমার সন্ধ্যায় গঙ্গার ঘাটে গিয়ে বেলপাতা চিবিয়ে খাবে। যটা ছোলা খেয়েছিল তটা বেলপাতা। তারপর এই মন্ত্রটি বলে একটি ডুব দেবে। বম মহাদেব সকল বস্তু আগের মতন আবার অস্তু। ব্যঙ্গমা বেঙ্গমি নীরব হলো। আরো কিছু শোনবার আশায় খানিকক্ষণ সবুর করে উদ্ধব বললেন, বোধহয় ঘুমিয়ে পড়েছে। যা শোনা গেল তাই যথেষ্ট। প্রক্রিয়াটি যা বললে তা মালব্যজির কায়কল্পের চাইতে ঢের সোজা। বিপদের ভয়ও তো দেখছি না। জগবন্ধু বললেন, ধুত্রর রস হচ্ছে বিষ, তা জানো? আরে ছোলার মধ্যে কত রসই বা ঢুকবে? ব্যঙ্গমার কথা যদি মিথ্যেই হয়, তবে বড় জোর একটু নেশা হবে। আমরা তো আর মুঠোখানেক ছোলা খাবো না। তবে চলো, দেখা যাক বেড়ার দক্ষিণে নীল ধুতুরোর গাছ আছে কিনা। দুজনে গিয়ে দেখলেন ধুতুরো গাছের জঙ্গল, বড় বড় ফল ধরেছে। জগবন্ধু বললেন, বোধহয় পরশু কৃষ্ণপক্ষের পঞ্চমী, বাড়ি গিয়ে পাঁজি দেখতে হবে। সেদিন ছোলা আর একটা ছুরি নিয়ে আসা যাবে। পঞ্চমীর দিন উদ্ধব আর জগবন্ধু ধুতুরোর বনে এসে 10-12টা ফল চিরে তার মধ্যে ছোলা পুড়ে দিলেন। তারপরের কদিন তারা নানা রকম ভাবনায় আর উত্তেজনায় কাটালেন। জগবন্ধু অনেকবার বললেন, কাজটা ভালো হবে না। উদ্ধব বললেন, অত ভয় কিসের? এমন সুযোগ ছাড়তে আছে? আমাদের বরাত খুব ভালো, তাই ব্যঙ্গমা বেঙ্গমির কথা নিজের কানে শুনেছি। আমার মনে হয় হরপার্বতী দয়া করে পাখির রূপ ধরে আমাদের হদিশ বাতলে দিয়েছেন। এই বলে উদ্ধব হাত জোড় করে বারবার কপালে ঠাকাতে লাগলেন। জগবন্ধু বললেন, আচ্ছা, জোয়ান না হয় হওয়া গেল, কিন্তু বাড়ির লোককে কি বলবে? বাড়িতে যাব কেন? খোঁজ না পেলে সবাই মনে করবে যে মরে গেছি। আমরা অন্য নাম নিয়ে অন্য জায়গায় থাকবো। তুমি জগবন্ধুর বদলে জলধর হবে, আমি উদ্ধবের বদলে উমেশ হব। কেউ চিনতে পারবে না, নিশ্চিন্ত হয়ে ফুর্তি করা যাবে। একাদশীর দিন তারা ধুতুরো ফল পেড়ে ভিতর থেকে ছোলা বার করে নিলেন। ছোলা ফুলে কুল আঁটির মতো বড় হয়েছে। তারপর কদিন তারা গোপনে নানা রকম ব্যবস্থা করে ফেললেন, যাতে ভবিষ্যতে নিজেদের আর পরিবারবর্গের কোনো অভাব না হয়।
উদ্ধব উমেশ পালের নামে ব্যাংকে একটা নতুন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছিলেন। জগবন্ধু বললেন, যদি পরে ফিরে আসতে হয় তবে টাকাটা বার করতে পারবে না। উদ্ধব আর উমেশ পালের নামে জয়েন্ট অ্যাকাউন্ট করো। উদ্ধব তাই করলেন। চতুর্দশীর দিন জগবন্ধু বললেন, দেখো, বয়স কমাতে হয় তুমি কমাও, আমার কোনো দরকার নেই। উদ্ধব বললেন, তা কি হয়? এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। তুমি সঙ্গে না থাকলে আমি কিছুই করতে পারবো না। বেশ, আমি কিন্তু দিন কতক পরেই ফিরে আসবো। ফিরবে কেন? তোমারই তো সুবিধে বেশি। পরিবার বহুদিন গত হয়েছেন, নির্ঝঞ্ঝাটে আরেকটি ঘরে আনবে। কটা ছোলা খেতে চাও হে? আমি বেশ করে ভেবে দেখলুম 4টে খাওয়াই ভালো। এখন আমাদের দুজনেরই বয়স প্রায় 65, 40 বাদ দিয়ে গিয়ে হবে 25। একেবারে তাজা তরুণ। কিন্তু বুদ্ধিও তো খাজা তরুণের মতন হবে। এতদিন ব্যবসা করে যে বুদ্ধিটি পাকিয়েছ তা একটা খেয়ালের বসে কাঁচিয়ে দিতে চাও? আমি বলি কি, 2টো ছোলা খাও, তাতে বয়স 45 বছর হবে, প্রায় জোয়ানেরই মতো, অথচ বুদ্ধি বেশি কেঁচে যাবে না। উদ্ধব নাক ছিটকে বললেন, রাম বলো, 45-এ কারবার ফালাও করা যেতে পারি, দেদার খদ্দেরও জোগাড় করা যেতে পারি, কিন্তু মনের মানুষ, ওই যাকে বলেছ মার্গী তব্বা, পাকড়াও করা যাবে না। আধবুড়োর কাছে কোনো মেয়ে ঘেঁষবে না। আচ্ছা, মাঝামাঝি করা যাক, 3টে করে ছোলা খাওয়া যাবে। 35 বছর বয়স হলে মন্দ হবে না। আজকাল তো ধেড়ে আইবুড়ো মেয়ের অভাব নেই। একটু ভেবে জগবন্ধু বললেন, আচ্ছা উদ্ধব, তুমি তো নবকলেবর ধারণ করে উধাও হওয়ার জন্য ব্যস্ত হয়েছ। তোমার তিরোধান হলে পরিবারের কি দশা হবে ভেবে দেখেছ? তোমার দুঃখ হবে না? না, সম্পত্তি যখন রেখে যাচ্ছি তখন দুঃখ কিসের? তবে দিন কত কান্নাকাটি করবে, তা না হলে যে ভালো দেখাবে না। গহনা খুলতে হবে, মাছ, পেঁয়াজ, পুঁই শাক, মুসুর ডাল ছাড়তে হবে, তার জন্য কিছুদিন একটু কষ্ট হবে। তারপর তোফা আলো চালের ভাত, ঘি, মটর ডাল, পটল ভাজা, ঘন দুধ, আম, কলা, সন্দেশ খেয়ে খেয়ে ইয়ালাস হবে, আর হরদম পান দোক্তা চিবোবে। ঝাঁটা গোঁফের খোঁচা আর তামাকের গন্ধ সইতে হবে না। বেয়াক্কেলে মিনসের তোয়াক্কাও রাখতে হবে না। মনের সুখে বউদের ওপর তম্বি করবে, আর গুরু মহারাজের সঙ্গে কাশী, হরিদ্বার, হিল্লি, দিল্লি, মক্কা ঘুরে ঘুরে বেড়াবে। ছেলে দুটো তো লাট হয়ে যাবে। বাপ পিতামহর বসত বাড়ি বেচে ফেলে ফারাক হবে, মেট্রো প্যাটার্নের ইমারত তুলবে, দামি দামি মোটর কিনবে। কারবারটা মাটি না করে এই যা চিন্তা। মরুকে, আমি আর ওসবে ভাববো না। আর তোমার তো কোনো ভাবনাই নেই। ছেলেটি অতি ভালো, তুমি মরে গেলে নিশ্চয়ই ঘটা করে শ্রাদ্ধ করবে। আমি কিন্তু তোমার একটা হিল্লে লেগে গেলেই ফিরে আসবো। অবশ্য তোমার সঙ্গে রোজই দেখা করব। আগে কাঁচা বয়সের সোয়াদটা চেখে দেখো, তারপর যা ভালো বোধ হয় করো। 19শে বৈশাখ, বুধবার, অমাবস্যা। সন্ধ্যার সময় দুই বন্ধু দক্ষিণেশ্বরের ঘাটে উপস্থিত হলেন। দুজনেই একটি করে ক্যাম্বিসের হালকা ব্যাগ নিয়েছেন, তাতে কিছু জামা কাপড় এবং অন্যান্য নিতান্ত দরকারি জিনিস আছে। আর যা দরকার পরে কিনে নেবেন। জগবন্ধু বললেন, উদ্ধব ভাই, আমার কথা শোনো, আলেয়ার পিছনে ছুটো না, ঘরে ফিরে চলো। বেশ আছো, সুখে থাকতে কেন ভূতের কিল খাবে? উদ্ধব বললেন, সাহস না করলে কোনো কাজেই সিদ্ধি হয় না। ব্যবসায়ও নয়, তুমি যাকে প্রেমের মৃগয়া বলো তাতেও নয়। আর দেরি করবার দরকার কি? ঘাট থেকে লোকজন সব চলে গেছে, প্রক্রিয়াটি সেরে ফেলা যাক। বেশি রাত পর্যন্ত এখানে থাকলে মন্দিরের লোকে নানা রকম প্রশ্ন করবে। উদ্ধব একটি গামছা পরে ঘাটের চাতালে জামা কাপড় জুতো সব রাখলেন। জগবন্ধুও দীর্ঘ নিঃশ্বাস ফেলে জলে নামবার জন্য প্রস্তুত হলেন। বন্ধুর মুখে আর নিজের মুখে 3টি করে ছোলা পুড়ে দিয়ে উদ্ধব বললেন, নাও, বেশ করে চিবিয়ে কিলে ফেলো। এবার মনে মনে সংকল্প করো,
হয়েছে তো? তারপর জগবন্ধুর হাত ধরে জলে নেমে উদ্ধব বললেন, এসো দুজনে একসঙ্গে মন্ত্রটি বলে ডুব দেওয়া যাক। বম মহাদেব ধুস্তুর স্বামী, দস্তুর মতো প্রস্তুত আমি। জল থেকে উঠে গা মুছতে মুছতে জগবন্ধু প্রশ্ন করলেন, কিরকম বোধ হচ্ছে? যে অন্ধকার, তোমার চেহারা দেখা যাচ্ছে না, একটা টর্চ আনলে হতো। উদ্ধব কাপড় পরতে পরতে বললেন, বোম ভোলানাথ, ক্যা বাত ক্যা বাত, মাথায় আমার চুল গজিয়েছে, শরীরটা খুব হালকা হয়ে গেছে, লাফাতে ইচ্ছে করছে, দাঁতের বেদনাও নেই। ধন্য ব্যঙ্গমা ব্যঙ্গমী, যদি ধরা দিতে তবে সোনার খাঁচায় রেখে বাদাম, পেস্তা, আঙুর, বেদানা খাওয়াতুম। তোমার কি রকম হলো? হে, বাঁধানো দাঁত খসে গেছে, দুপাটি নতুন দাঁত বেরিয়েছে, গায়েও জোর পেয়েছি। আলো জেলে আর শীতে না দেখলে ঠিক বুঝতে পারা যাবে না। চলো যাওয়া যাক, কলকাতার বাস এখনো পাওয়া যাবে। বউবাজারে তরুণ ধাম হোটেলে ঘর খালি আছে, আমি খবর নিয়েছি, এখন সেখানেই উঠব। তারপর সুবিধে মতন একটা বাড়ি নেওয়া যাবে। হোটেলে এসে আর শীতে মুখ দেখে উদ্ধব বললেন, এ বয়স কমেছে বটে, কিন্তু চেহারাটা কেমন গুন্ডা গুন্ডা দেখাচ্ছে। তোমার তো দিব্যি রূপ হয়েছে যোগু, একেবারে কার্তিক। দেখো ভাই, আমার শিকার তুমি যেন কেড়ে নিও না। জগবন্ধু বললেন, আমি স্বীকার করতে চাই না। বেশ বেশ, তুমি সুখদেব গোসাই হয়ে তপস্যা করো। এখন আমার মতলবটা শোনো। প্রেমের মৃগয়া তো করবই, কিন্তু তাতে দিন কাটবে না। রসা রোডে একটা নতুন রঙের দোকান খুলব, পাল অ্যান্ড গাঙ্গুলি। তুমি বিনা মূলধনে অংশীদার হবে, লাভের বখরা পাবে। ব্যাংকে 10 লাখ টাকা নতুন অ্যাকাউন্টে জমা আছে। দেখবে 6 মাসের মধ্যে নতুন কারবারটি ফাঁপিয়ে তুলব। মনে থাকে জানো, তুমি হচ্ছ জলধর গাঙ্গুলি আর আমি উমেশ পাল। রাত অনেক হয়েছে, এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়া যাক। পরদিন সকালে চা খেতে খেতে জগবন্ধু বললেন, এখন কি করতে চাও বলো? উদ্ধব বললেন, সমস্ত রাত ভেবেছি, ঘুমুতে পারিনি। শুনেছি বালিগঞ্জ আর নতুন দিল্লি হচ্ছে প্রেমের জায়গা। দিল্লি তো বহু দূর। আমি বলি কি, বালিগঞ্জেই আস্তানা করা যাক। ওখানে তুমি সুবিধা করতে পারবে না। তোমার বয়স কমেছে বটে, পুরো তরুণ না হলেও হাফ তরুণ হয়েছ, কিন্তু তোমার চালচলন সাবেক কালের, ফ্যাশন জানো না, লেখাপড়াও তেমন শেখনি। কিছু মনে করো না ভাই, তোমার পালিশের অভাব আছে। অধিককার মেয়েরা ইংরেজি ফ্রেঞ্চ বলে, বিলিতি কবিতা আওড়ায়, আবার শুনেছি প্যান্টুলুন পরে, ভুরু কামায়, রং মাখে, বল নাচে, সিগারেট খায়, মোটর হাঁকায়। আইসিএস, আইএএস, বিলাত ফেরত ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় চাকরে ছাড়া আর কারো দিকে ফিরেও তাকায় না। তাদের চাইতে আমার টাকা ঢের বেশি, রোজগারও বেশি করতে পারবো। ভালো বাড়ি, আসবাব, মোটর, কিছুরই অভাব হবে না। তা মানলুম, কিন্তু তুমি টেবিলে বসে ছুরি, কাঁটা, চামচ চালাতে পারবে? হাপুস হুপুস শব্দ না করে তো খেতেই পারো না। শুনেছি কড়াইশুঁটির দানা আর বড়ি ভাজা ছুরি দিয়ে তুলে মুখে তোলাই আধুনিক দস্তুর। তা তুমি পারবে? চিমটে দিয়ে তুলে খেলে চলবে না? না। তাছাড়া তুমি টেবিল ক্লথে ঝোল ফেলে নোংরা করবে, তা দেখলেই তোমার মার্গিটব্বা মারমুখ হবেন। বেশ, তুমি বলো কোথায় সুবিধে হবে। খবরের কাগজে গাদা গাদা পাত্রপাত্রীর বিজ্ঞাপন বার হয়, তা থেকেই বেছে নিতে হবে। এই তো আজকের কাগজ, পড়ো না। উদ্ধব পড়তে লাগলেন, বুলবুলি লক্ষ্মী বোন আমার ফিরে এসো, বাবা মা শোকে শয্যাশায়ী, খঞ্জন কুমারের নাচের পার্টিতেই তুমি যোগ দিও। আরে গেল যা।
বাবা নেংটু, বাড়ি ফিরে এসো, ম্যাট্রিক দিতে হবে না, সিনেমাতেই তোমাকে ভর্তি করা হবে। আরে খেলে যা। জগবন্ধু বললেন, ওসব কি পড়ছো? পাত্রপাত্রীর কলম পড়ো। এমএ পাস, স্বাস্থ্যবতী, 22 বৎসরের গুহপাত্রীর জন্য উচ্চপদস্থ পাত্র চাই, বরপণ যোগ্যতা অনুসারে। সুন্দরী, নৃত্যগীত নিপুণা, 20 বৎসরের আইএ নৈকস্য কুলীন মুখোপাধ্যায় পাত্রীর জন্য আইসিএস পাত্র চাই। দেখো যোগু, এসব চলবে না। সেই মামুলি বরকনের সম্বন্ধ করে বিয়ে, শুধু বয়সটাই বেড়ে গেছে, আর সঙ্গে নৃত্য গীত এমএ বিএ যোগ হয়েছে। অন্য উপায় দেখো। আচ্ছা, এই রকম একটা বিজ্ঞাপন কাগজে ছাপালে কেমন হয়? 35 বৎসর বয়স্ক, উদার প্রকৃতি, সদ্বংশীয় বাঙালি, বহু লক্ষপতি ব্যবসায়ী, কোনো আত্মীয় নাই, বিবাহের উদ্দেশ্যে সুন্দরী মহিলার সহিত আলাপ করিতে চান। অসবর্ণে আপত্তি নাই, উভয় পক্ষের মনের মিল হইলে শীঘ্রই বিবাহ। বক্স নম্বর অমুক। আশা হয়েছে, ছাপাবার জন্য আজই পাঠিয়ে দাও। বিজ্ঞাপন বার হবার 3-4 দিন পর থেকেই রাশি রাশি উত্তর আসতে লাগলো। একটি চিঠি এই রকম: 5 নম্বর ঘুঘুবাগান রোড, কলিকাতা, টেলিফোন নর্থ 234। মহাশয়, আপনার বিজ্ঞাপন দৃষ্টে জানাইতেছি যে কাতলামারি এস্টেটের একমাত্র সত্ত্বাধিকারিণী রাজকুমারী শ্রী যুক্তেশ্বরী স্পন্দচ্ছন্দা চৌধুরানী আপনার সহিত আলাপ করিতে ইচ্ছুক। ইনি পরমা সুন্দরী এবং অশেষ গুণবতী। ইন্টারভিউয়ের সময় সন্ধ্যা 7টা হইতে 8টা। ইতি শ্রী রামশশী সরকার, সদর নায়েব। উদ্ধব বললেন, ভালোই মনে হচ্ছে, তবে পাত্রীর নামটা বিদঘুটে, আর এস্টেটটি নিশ্চয়ই ফোঁপড়া, তাই রাজকুমারী ধনী বর খুঁজছেন। তা হোক, হোটেলে তো টেলিফোন আছে, এখনই জানিয়ে দেওয়া যাক, আজ সন্ধ্যায় আমরা দেখা করতে যাব। জগবন্ধু বললেন, তোমার দেখছি তর্স হয় না, একটা চিঠি লিখে দাও না যে পরশু যাবে। তাড়াতাড়ি করলে ভাববে তোমার গরজ খুব বেশি। তুমি বোঝো না, কোনো কাজে গড়িমসি ভালো নয়। উদ্ধব টেলিফোন ধরে ডাকলেন, নর্থ 234। ইয়েস। একটু পরে মেয়েলি গলায় সাড়া এলো, কাকে চান? শ্রী যুক্তেশ্বরী আছেন কি? আমি হচ্ছি উমেশ পাল, আলাপের জন্য আমি বিজ্ঞাপন দিয়েছিলাম। ও, আপনি একজন ক্যান্ডিডেট? উদ্ধব একটু গরম হয়ে বললেন, ক্যান্ডিডেট আপনাদের রাজকুমারী, তার তরফ থেকেই তো বিজ্ঞাপনের উত্তরে দরখাস্ত পেয়েছি। দরখাস্ত বলছেন কেন? আমি রাজকুমারী, আপনি দেখা করতে চান তো সন্ধ্যায় আসতে পারেন। উদ্ধব নিচু গলায় জগবন্ধুকে বললেন, জানিয়ে দিই যে আমরা দুজনে যাব, কি বলো? জগবন্ধু বললেন, আরে না না, এসব ব্যাপারে সঙ্গী নেওয়া চলে না। উত্তর আসতে দেরি হচ্ছে দেখে রাজকুমারী বললেন, হ্যালো। উদ্ধব জবাব দিলেন, কিলো? ও আবার কি রকম? ভদ্রমহিলার সঙ্গে কথা কইতে জানেন না? খুব জানি, আলাপ তো হবেই, এখনই শুরু করলে দোষ কি? আজই সন্ধ্যায় আপনার কাছে যাব। আপনাকে তো বকাটে ছোকরা বলে মনে হচ্ছে। ঠিক ধরেছেন, বয়স যদিও 35, কিন্তু স্বভাব 20-25-এর মতন। দেখুন, আপনার গলার সুরটি খাসা, চেহারাটিও ওই রকম হবে তো? দেখতেই পাবেন। মশাই নিজে কেমন? চমৎকার, দেখলেই মোহিত হয়ে যাবেন। টেলিফোনের আলাপ শেষ হলে জগবন্ধু বললেন, হ্যাঁ হ্যাঁ উদ্ধব, ভুলে 3টের জায়গায় 4-5টা ছোলা খেয়ে ফেলনি তো? ফাজিল ছোকরার মতো কথা বলছিলে। 3টেই খেয়েছিলুম। কি জানো, ছেলেবেলায় বাবার শাসনে কোনো রকম আড্ডা দেওয়া বা বকামি করবার সুবিধে ছিল না। এখন আবার কাঁচা বয়সে এসে ফুর্তি চাগিয়ে উঠেছে। তুমি কিছু ভেবো না, আমার বুদ্ধি ঠিক আছে, বেচাল হবে না। জগবন্ধু কিছুতেই সঙ্গে যেতে রাজি হলেন না।
অগত্যা উদ্ধব একলাই রাজকুমারী স্পন্দচ্ছন্দা চৌধুরানীর কাছে গেলেন। বাড়িটা জীর্ণ, অনেক কাল মেরামত হয়নি, সামনের বাগানেও জঙ্গল হয়েছে। বৃদ্ধ নায়েব রামশশী সরকার উদ্ধবকে একটি বড় ঘরে নিয়ে গিয়ে বসালেন। একটু পরে পাশের পর্দা ঠেলে স্পন্দচ্ছন্দা এলেন। উদ্ধব স্থির করে এসেছেন যে হ্যাংলামি দেখাবেন না, রসিকতা করবেন বটে, কিন্তু মুরব্বির চালে। হলেনই বা রাজকুমারী, উদ্ধব নিজেও তো কম কেউকেটা নন। ঘরের ল্যাম্প শেড দিয়ে ঢাকা, সেজন্য আলো কম। উদ্ধব দেখলেন স্পন্দচ্ছন্দা লম্বা, দোহারা, কিন্তু মাংসের চেয়ে হাড় বেশি। মেমের চাইতেও ফর্সা, গোলাপি গাল, লাল ঠোঁট, লাল নখ, চাঁচা ভুরু, কাঁধ পর্যন্ত ঝোলা কোঁকড়ানো চুল, নীল শাড়ি। জগবন্ধুর শিক্ষা অনুসারে উদ্ধব দাঁড়িয়ে উঠে বললেন, নমস্কার। নমস্কার, আপনি বসুন। দেখুন, শ্রীযুক্তেশ্বরী রাজকুমারী পণ্ডচণ্ডা দেবী। স্পন্দচ্ছন্দা? হ্যাঁ হ্যাঁ, স্পন্দচ্ছন্দা। দেখুন, একটি কথা গোড়াতেই নিবেদন করি, আপনার নামটা উচ্চারণ করা বড় শক্ত। আমি হেন জোয়ান মরদ হিমশিম খেয়ে যাচ্ছি। যদি আপনাকে পদিরানী বলি তো কেমন হয়? স্বচ্ছন্দে বলতে পারেন, আমিও আপনাকে উমসে বলবো। সেটা কি ভালো দেখাবে? প্রজাপতির নির্বন্ধে আমি তো আপনার স্বামী হতে পারি। হবু স্বামীকে নাম ধরে ডাকা আমাদের হিন্দু ঘরের দস্তুর নয়। স্পন্দচ্ছন্দা হি হি করে হেসে বললেন, আপনি দেখছি অজ পাড়াগি। আমি আসল শহুরে, 4 পুরুষ কলকাতায় বাস। আপনিই তো পাড়াগাঁ থেকে এসেছেন, বেশ, নাম ধরেই ডাকবেন, তাতে আমার ক্ষতিটা কি? এখন কাজের কথা শুরু হোক। আমার চেহারাটা কেমন দেখছেন? মন্দ কি, একটু বেঁটে আর কালো, তা সেটুকু ক্রমে সরে যাবে। আমাকে কেমন দেখছেন? খাসা, যেন পটের বিবিটি। অত ফর্সা কি করে হলেন? আমার গায়ের রঙই এইরকম। উদ্ধব সশব্দে হেসে বললেন, ওগো চণ্ড পণ্ডা পদিরানী, রঙের ব্যাপারে আমাকে ঠকাতে পারবে না, ওই হলো আমার ব্যবসা। তুমি 1 কোট অস্তরের ওপর 3 পোঁচ পেন্ট চড়িয়েছ, হবক্স জিঙ্ক, একটু পিউরি আর একটু মেটে সিঁদুর, তা লাগিয়েছ, বেশ করেছ, কিন্তু জমির আদত রংটি কেমন? আপনি অতি অসভ্য। আচ্ছা আচ্ছা, তোমার গায়ের রং তোমারই থাক, আমার তা জানবার দরকার কি। তবে একটা কথা বলি, মূর্তিটা কুমারটুলি ঢঙের করতে পারোনি। যদি আরো বেশি পিউরি কি এলামাটি দিতে আর চোখের কাজলটা কান পর্যন্ত টেনে দিতে, তবেই খোলতাই হতো। আপনি নিজে কি মাখেন, আলকাতরা? উদ্ধব সহাস্যে বললেন, সর্ষের তেল ছাড়া আর কিছুই মাখি না। আমার হচ্ছে খোদ রং, নারকেল ছোবড়া দিয়ে ঘষলেও উঠবে না, একেবারে পাকা। আমার কাছে তঞ্চকতা পাবে না, বয়সও ভাড়াতে চাই না, ঠিক 35। তোমার কত? 22। 42। স্পন্দচ্ছন্দা চেঁচিয়ে বললেন, 22। আরো চেঁচিয়ে টেবিলে কিল মেরে উদ্ধব বললেন, 42। আপনি আমায় অপমান করছেন। আরে না না, একটু দরদস্তুর করছি। আচ্ছা, তোমার কথা থাকুক, আমার কথাও থাকুক, একটা মাঝামাঝি রফা করা যাক। তোমার বয়স 32। স্পন্দচ্ছন্দা মুখ ভার করে বললেন, বেশ, তাই না হয় হলো। লেখাপড়া কদ্দূর? মাছ, তরকারি, ধোপার হিসেব এসব লিখতে পারবে? নাকটি ওপর দিকে তুলে স্পন্দচ্ছন্দা বললেন, মেমের কাছে MA ক্লাসের চাইতে বেশি পড়েছি। মশাইয়ের বিদ্যে কত দূর? 4th ক্লাস পর্যন্ত, তবে রবি ঠাকুর জানি। ওরে দুরাচার হিন্দু কুলাঙ্গার, এই কি তোদের? কানে আঙুল দিয়ে স্পন্দচ্ছন্দা বললেন, থাক থাক, খুব হয়েছে। আয় কত? তোমার কোনো চিন্তা নেই, ব্যাংকে খোঁজ নিলেই জানতে পারবে যে আমার দেদার টাকা আছে, বাড়ি গাড়ি আসবাব গহনা
সবই তোমার মনের মতো হবে। তোমার এস্টেটের আয় কত? পাকিস্তানে পড়েছে, অনেক কাল আদায় হয়নি। তবে ভাবনার কিছু নেই, খাঁ সাহেব বদরুদ্দিন আমার বাবার বন্ধু, তিনি বলেছেন সব আদায় করে দেবেন। তবেই হয়েছে, বেচে ফেলো বেচে ফেলো। বেশ তো, আপনি তার ব্যবস্থা করবেন। আচ্ছা, বৈষয়িক আলাপ তো একরকম হলো, এখন একটু প্রেমালাপ করা যাক। দেখো পদিরানী, আমার সঙ্গে দুদিন ঘর করলেই টের পাবে আমি কিরকম দিল দরিয়া চমৎকার লোক। স্পষ্ট করে বলো দেখি, আমাকে মনে ধরেছে? তা ধরেছে। একজন প্যান্ট শার্ট পরা আধা বয়সী ভদ্রলোক পাইপ টানতে টানতে ঘরে ঢুকলেন। স্পন্দচ্ছন্দা দুপক্ষের পরিচয় করিয়ে দিলেন। ইনি হচ্ছেন মিস্টার মকর রায়, বার অ্যাট ল সম্পর্কে আমার দাদা হন। আর ইনি উমেশ পাল, খুব ধনী পেন্ট মার্চেন্ট, আমার ভাবি বর। মকর রায় বললেন, আরে তাই নাকি? এরই না আজ আসবার কথা ছিল। বাহাদুর লোক, এসেই হৃদয় জয় করেছেন, একেবারে ব্লিটস ক্রিগ। কনগ্রাচুলেশন মিস্টার পাল, লাকি ডগ, মানে ভাগ্যবান কুত্তা। এই বলে উদ্ধবের হাত সজোরে নেড়ে দিলেন। তারপর বললেন, স্পন্দার মতন মেয়ে লাখে একটি মেলে না মশাই। নাচ গান অ্যাক্টিং সব তাতে চৌকস। সিনেমায় লোকে তো সাদাসাদি করছে, এর কাঁচ পোকা নৃত্য যদি দেখেন তো অবাক হয়ে যাবেন। কাঁচ পোকা নাচে নাকি? যখন তখন নাচে না, আরশোলা ধরার সময় নাচে। স্পন্দচ্ছন্দা বললেন, জানো মকরদা, মিস্টার পাল হচ্ছেন একজন আদিম হি ম্যান। উদ্ধব প্রশ্ন করলেন, সে আবার কাকে বলে? হি গোটি তো জানি। মকর রায় বললেন, হি ম্যান জানেন না? মদ্দা পুরুষ। আমাদের ঋষিরা যাকে বলতেন নরপুঙ্গব বা পুরুষর সব, অর্থাৎ যিনি ষাঁড়ের মতন শিং বাগিয়ে সোজা ছুটে গিয়ে লক্ষ্যস্থানে পৌঁছে যান। দেখুন মিস্টার পাল, যদি রঙের কারবার বাড়াতে চান তো আমাকে বলবেন। হুন্ডাগর স্টেটের সমস্ত খনি আমার হাতে, অজস্র গেরিমাটি আর এলামাটি আছে। 2 লাখ যদি ঢালেন তবে 1 বছরেই 3 লাখ ফিরে পাবেন। আচ্ছা, সে কথা পরে হবে, আপনারা এখন আলাপ করুন, আমি ওপরে গিয়ে বসছি। উদ্ধব বললেন, আরে না না, এইখানেই বসুন, আমার ঢাক ঢাক গুড়গুড় নেই মশাই, বিশেষত আপনি যখন সম্পর্কে শালা। দেখুন মকরবাবু, আপনার এই বোনটি হচ্ছেন আমার মার্গী তব্বা। সে আবার কি চিজ জানেন না? চিরকাল খোঁজবার আর চাইবার জিনিস। একজন হেডমাস্টার কথাটির মানে বলে দিয়েছেন। আচ্ছা, আজকের মতন উঠি, তামাক খেতে হবে। আপনাদের এখানে তো সে পাট নেই। না না, সিগারেট ফিগারেট চলবে না, গুড়ুক চাই। কাল বিকেলে আবার আসবো, গড়গড়া আর তামাকের সরঞ্জামও সব নিয়ে আসবো। হ্যাঁ, ভালো কথা, আমার একটু জানবার আছে। হ্যাঁ গা পদিরানী, শুক্তো, মোচার ঘন্ট, ছোলার ডালের ধোঁকা এসব রাঁধতে জানো? স্পন্দচ্ছন্দা ঠোঁট বেঁকিয়ে বললেন, ওসব আমি খাই না। আমি খেতে ভালোবাসি। আচ্ছা, মাগুর মাছের কালিয়া, ইলিশের পাতুরি, ভাপা দই এসব করতে জানো? ও তো বাবুর্চির কাজ। তবে কি ছাই জানো, এসব রান্না বাবুর্চির কাজ নয়, গিন্নিরই করা উচিত। তোমার নাচে দেখে তো আমার পেট ভরবে না। ও, আপনি রাঁধুনি গিন্নি চান? একটা কেষ্টদাসী কি কালিদাসী ঘরে আনলেই তো পারতেন। হঠাৎ রেগে গিয়ে উদ্ধব বললেন, কি বললে? কালিদাসীর সামনে তুমি দাঁড়াতে পারো নাকি? অত রাগ কেন মশাই, তিনি বুঝি আপনার আগেকার গিন্নি? উদ্ধব গর্জন করে বললেন, আগেকার কি? হ্যাঁ, আগেকার কি? দস্তুর মতো জল জ্যান্ত এখনকার। তার কাছে তুমি, তরমুজের কাছে তেলাকুচো, কামধেনুর কাছে মেনি বেড়াল। স্পন্দচ্ছন্দা চিৎকার করে বললেন, এক স্ত্রী থাকতে আবার বিয়ে করতে এসেছো?
ঠক জোচোর, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। মকর রায় বললেন, যাবে কোথায়? রীতিমতো ক্রিমিনাল কাণ্ড। ধাপ্পা দিয়ে রাজকন্যা আর রাজ্য আদায় করতে এসেছে। থামো, মজার টের পাইয়ে দেব। উদ্ধব দাঁত খিচিয়ে কিল দেখিয়ে গটগট করে ঘর থেকে বেরিয়ে গেলেন। সমস্ত শুনে জগবন্ধু বললেন, ব্যাপারটা ভালো হলো না। ওরা অমনি ছাড়বে না, তোমাকে জব্দ করবার সব চেষ্টা করবে। উদ্ধব বললেন, গিন্নির নামটা শুনে হঠাৎ কেমন মন খারাপ হয়ে গেল, সামলাতে পারলুম না। তা যাকগে, কি আর করবে। দুদিন পরে সলিসিটার গুঁই অ্যান্ড হুঁই এর চিঠি এলো। রাজকুমারী শ্রী যুক্তেশ্বরী স্পন্দচ্ছন্দা চৌধুরানীকে যে মানসিক আঘাত দেওয়া হয়েছে এবং তজ্জনিত তার যে স্বাস্থ্যহানি ঘটেছে, তার খেসারত স্বরূপ 1,00,000 টাকা 3 দিনের মধ্যে পাঠানো চাই, অন্যথায় উমেশ পালের বিরুদ্ধে মোকদ্দমা রুজু করা হবে। জগবন্ধু বললেন, মুশকিলে ফেললে দেখছি। মোকদ্দমার ফল যাই হোক, হয়রানি আর কেলেঙ্কারি হবে। ভাবিয়ে তুললে হে। উদ্ধব বললেন, ভাবনা কিসের? মোক্ষম উপায় তো আমাদের হাতেই রয়েছে। ব্যঙ্গমার কথা মনে নেই? জগবন্ধু সোৎসাহে বললেন, রাজি আছো তুমি? খুব রাজি, শখ মিটে গেছে। হোটেলে জঘন্য রান্না আর খেতে পারি না। দেখো তো পূর্ণিমা কবে? পাঁজি দেখে জগবন্ধু বললেন, আজই তো। সন্ধ্যার সময় দুজনে দক্ষিণেশ্বরের ঘাটে এলেন এবং 3টি বেলপাতা চিবিয়ে মন্ত্র পাঠ করলেন। বম মহাদেব, সকল বস্তু আগের মতন আবার অস্তু বলেই একটি ডুব দিলেন। ঘাটে উঠে মাথা মুছতে মুছতে উদ্ধব বললেন, ওহে যোগু, আবার দিব্যি একমাথা টাক হয়েছে, শরীরটাও 2.5 মণি হয়ে গেছে। তোমার কেমন হলো? জগবন্ধু বললেন, আমারও মুখে 2 পাটি নকল দাঁত এসে গেছে। সব তো হলো, এখন বাড়ি গিয়ে বলবে কি? 2 হপ্তাহ আমরা গায়েব হয়ে আছি, তার একটা ভালো রকম কৈফিয়ত দেওয়া চাই। ও সে তুমি ভেবো না, তুমি তা পারবেও না। চিরকাল মাস্টারি করে ছেলেদের শিখিয়েছ সদা সত্য কথা কহিবে। ও যা বলবার আমি বলবো। আজ রাতে আর বাড়ি গিয়ে কাজ নেই, হোটেলে ফিরে চলো দেখি। হোটেলে এসে দেখলেন তাদের ঘরে 4 জন বিছানা পেতে শুয়ে আছে। উদ্ধব ম্যানেজারকে বললেন, আচ্ছা লোক তো আপনি, কিছু না জানিয়ে আমার রিজার্ভ করা ঘরে অন্য লোক ঢুকিয়েছেন, এর মানে কি? ম্যানেজার আশ্চর্য হয়ে বললেন, কে আপনারা? নেকা, চিনতে পারছেন না? উমেশ পাল আর জলধর গাঙ্গুলি। 19শে বৈশাখ মানে 2রা মে বুধবার থেকে 2 হপ্তাহ এই ঘর আমাদের দখলে আছে। 2 হপ্তাহ বলছেন কি মশাই? নেশা করেছেন নাকি? আজই তো বুধবার, 2রা মে, 19শে বৈশাখ। উদ্ধবকে টেনে নিয়ে রাস্তায় এসে জগবন্ধু বললেন, সবই ধুস্তুরি মায়া। গত 2 হপ্তাহ জগতের ইতিহাস থেকে একেবারে লোপ পেয়ে গেছে। এখন বাড়ি চলো। রাত প্রায় 12টার সময় জগবন্ধুকে সঙ্গে নিয়ে উদ্ধব নিজের বাড়িতে পৌঁছলেন। উদ্ধব গৃহিণী কালিদাসী তারস্বরে বললেন, বলি দুপুর রাত পর্যন্ত 2 ইয়ারে ছিলে কোন চুলোয়? ওর লক্ষ্মী না হয় ছেড়ে গেছে, তোমার তো ঘরে একটা আপদ বালাই আছে। দেরি দেখে মানুষটা ভেবে মরছে, সে হুঁশ হয়নি বুঝি? উদ্ধব হাঁপাতে হাঁপাতে কান্নার সুরে বললেন, ও গিন্নি, তোমার শাঁখা সিঁদুরের জোরে আর এই যোগু ভাইয়ের হিম্মতে আজ প্রাণ নিয়ে ফিরে এসেছি। সন্ধ্যার সময় দক্ষিণেশ্বর মন্দিরের ঘাটে গঙ্গার ধারে বসেছিলুম। ভাবলুম মুখ হাত পা ধুয়ে নি, তারপর মায়ের আরতি দেখব। যেমন জলে নামা অমনি এক মস্ত কুমির পা কামড়ে ধরে টেনে নিয়ে চলল। উদ্ধবের 2 পায়ে হাত বুলিয়ে কালিদাসী বললেন, কই দাঁত বসায়নি তো? ফোকলা কুমির গিন্নি, একদম ফোকলা।
ভাগ্যিস কুমিরটা বুড়ো ছিল, তাই পাটা বেঁচে গেছে। আমার বিপদ দেখে যোগু লাঠি নিয়ে লাফিয়ে জলে পড়ল। এক হাতে সাঁতার দেয় আর এক হাতে ধপাধপ লাঠি চালায়। শেষে চাঁদপাল ঘাটে এসে কুমিরটা মারের চোটে কাবু হয়ে আমাকে ছেড়ে দিয়ে পালিয়ে গেল। তারপর এক ময়রার দোকানে উনুন পাড়ে বসে জামা কাপড় শুকিয়ে ঘরে ফিরেছি। কালিদাসী বললেন, মা দক্ষিণেশ্বরী রক্ষা করেছেন, কালই পুজো পাঠাবো। রান্না সব জুড়িয়ে জল হয়ে গেছে, গরম করে দিচ্ছি, লুচিও এখনই ভেজে দিচ্ছি। ততক্ষণ তোমরা মুখ হাত পা ধুয়ে একটু জিরিয়ে নাও। গাঙ্গুলি মশাইয়ের বাড়ি খবর পাঠাচ্ছি, উনি এখানেই খেয়ে দিয়ে যাবেন এখন। উদ্ধব বললেন, নিশ্চয়ই নিশ্চয়ই, এখানেই খাবে হে যোগু, এখানেই খাবে। গিন্নির রান্না তো নয়, অমৃত। শুনলেন রাজশেখর বসু রচিত এক অসাধারণ হাসির গল্প, ধুস্তুরি মায়া। যদি এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে আমায় উৎসাহিত করবেন। যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব বোতামটি টিপে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানিয়ে চ্যানেলটিকে আরও এগিয়ে নিয়ে যেতে আমায় সাহায্য করবেন। ভালো থাকুন, পাশে থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন সাহিত্যের মণিমাণিক্যগুলি অনুষ্ঠানটি। নমস্কার।